আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। দ্রুতই দেশে ফিরে নির্বাচনের অংশ নেয়ার ঘোষণা তারেক রহমানের। বললেন, ৭১-এ বিতর্কিত ভূমিকার জবাব দিতে হবে জামায়াতকেই। বিগত ১৭ বছর গুম তারা যা করেছে এর জবাব যেরকম তাদেরকেই দিতে হবে, ঠিক একইভাবে ৭১ সালে কোনো রাজনৈতিক দল যদি তাদের কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে তাহলে তাদের জবাব তারাই দিবেন। চলতি মাসেই ২ শতাধিক আসনে প্রার্থী ঘোষণা করবে বিএনপি। তফসিল পর্যন্ত শরিকদের জন্য উন্মুক্ত থাকবে অর্ধশত সিট। ধানের শীষের বিরোধী হলে বহিষ্কারের সিদ্ধান্ত। আয়নার মতো পরিষ্কার নির্বাচন করতে চান সিইসি। লেভেল প্লেইং ফিল্ড ও এআই এর অপব্যবহার রোধে গণমাধ্যমের সহায়তা কামনা। এনসিপি ও গণ অধিকার পরিষদের একীভূত হওয়া নিয়ে জটিলতা। মূল বিরোধ দলের নাম ও নেতৃত্ব নিয়ে চলতি সপ্তাহে শীর্ষ পর্যায়ে আবারও বৈঠক। আমরা দুটি দল মিলে আমরা বড় একটি নতুন দল হব। এখন যারা মনে করছে যে এই দুটি দলকে আমরা এক করতে দিব না, আমরা মনে করি তারা হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করছে। আলোচনাটা এগিয়ে নিচ্ছি। আমার ধারণা যে আমরা এই মাসের মধ্যে এটার একটা পরিণতি এসপার ওসপার জানতে পারবো। চলছে বহুল আলোচিত বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ। সন্ধ্যায় পরিচালকদের ভোটে নির্ধারিত হবে নতুন সভাপতি। দ্রুতই দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন কিনা তার সিদ্ধান্ত নেবে দল ও দেশের জনগণ। গুম, খুন, হত্যার জন্য দায়ীদের বিচারের দাবি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দল হিসেবে অন্যায় করলে দেশের আইন অনুযায়ী আওয়ামী লীগেরও বিচার হবে। এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বিএনপি নয়, ৭১-এর বিতর্কিত ভূমিকার জন্য জামাতকেই জবাব দিতে হবে। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন। প্রায় ১৭ বছর নির্বাসিত জীবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৮-এর নির্বাচনের পর সরাসরি গণমাধ্যমের মুখোমুখি হওয়া হয়ে ওঠেনি। আর পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘ বিরতি শেষে প্রথম আনুষ্ঠানিক এবং ভার্চুয়াল সাক্ষাৎকার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফিজিক্যালি হয়তো আমি এই দেশে আছি, বাট মন মানসিকতা সবকিছু মিলিয়ে তো আমি গত ১৭ বছর ধরে বাংলাদেশেই রয়ে গিয়েছি। বিবিসি বাংলাকে দেয়া সেই সাক্ষাৎকারের প্রথম পর্বে উঠে আসে অতীত, বর্তমান আর ভবিষ্যতের রাজনীতি প্রসঙ্গ। নেতাকর্মী থেকে শুরু করে দেশের জনগণের বহুল আকাঙ্ক্ষিত দেশে ফেরা ঘিরে জমা প্রশ্নের জবাব দেন তারেক রহমান। উড়িয়ে দেননি নিজের নিরাপত্তা সংক্রান্ত শঙ্কার কথাও। কিছু সঙ্গত কারণে হয়তো ফেরাটা হয়ে ওঠেনি এখনো, তবে সময় তো চলে এসছে মনে হয়। ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব। জনগণের সম্পৃক্ত এরকম একটি নির্বাচন হবে, সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে থাকতে পারবো না, আমাকে আসতেই হবে। স্বাভাবিকভাবেই মাঠেই ইনশাল্লাহ থাকবো আমি। আপনি নির্বাচনে অংশ নিচ্ছেন তাহলে? জি, ইনশাল্লাহ। জুলাই অভ্যুত্থানের শুরু থেকে শেষ অবধি নানাভাবে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জানান, ভার্চুয়ালি যোগাযোগ ছিল আন্দোলনকারীদের সঙ্গে, তবে নিজেকে জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে ভাবতে নারাজ তিনি। বলেন, প্রতিটি রাজনৈতিক দল বিভিন্নভাবে অবদান রেখেছে এই আন্দোলনে, যার প্রেক্ষাপট তৈরি হয়েছে বহু বছর ধরে। এই জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টার মাইন্ড হিসেবে দেখি না। শুধু কি রাজনৈতিক দলের নেতাকর্মীরাই সেদিন ছিল মাঠে? অবশ্যই নয়। এই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন। এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল, কোনো ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিক জনগণ। অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রাখতে চায় বিএনপি। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সরকার সব রকম উদ্যোগ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। আসন্ন নির্বাচন ঘিরে জামায়াত ইসলামী আলাদা জোট করলেও তাতে বিএনপির উদ্বেগের কিছু নেই বলেও মনে করেন তারেক রহমান। প্রতিযোগিতা থাকতেই পারে, প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, এতে উদ্বেগের কি আছে? স্বৈরাচার যেই হত্যাগুলো করেছে এর জবাব যেরকম তাদেরকেই দিতে হবে তাদেরটা, ঠিক একইভাবে ৭১ সালে কোনো রাজনৈতিক দল যদি তাদের কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে তাহলে তাদের জবাব তারাই দিবেন, ওটা তো আর আমি দিতে পারবো না। নিজের অনুপস্থিতিতে ঘর ছাড়া হওয়া ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যু, শারীরিক আর মানসিক নির্যাতনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়ানোর কথা তুলে ধরেন তারেক রহমান। বলেন, এ কেবল একটি পরিবারের চিত্র নয়, গোটা দেশে নিপীড়নের এমন অসংখ্য উদাহরণ রয়েছে। তাই সকল হত্যা, গুম, খুনের বিচারের দাবি জানান তিনি। এই সকল অন্যায়, এই সকল হত্যা
এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী, যারা এসবের হুকুম দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হতে হবে। এটি প্রতিশোধের কোনো বিষয় নয়। জাতীয় নির্বাচনে দলের আসন ভিত্তিক একক প্রার্থী অনেকটা চূড়ান্ত করেছে বিএনপি। প্রায় 2 শতাধিক আসনের জন্য মনোনীত প্রার্থীদের এ মাসের তৃতীয় সপ্তাহে গণসংযোগে নামার আনুষ্ঠানিক নির্দেশনা দিতে যাচ্ছে দলটি। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, আসনে আসনে বিরোধ নিরসনে সিরিজ বৈঠকের পর চূড়ান্ত করা হয় একক প্রার্থী। ধানের শীর্ষে প্রার্থীর পক্ষে না থাকলে নেমে আসবে বহিষ্কারের খড়গ। এছাড়া শরিকদের জন্য অর্ধশত আসন উন্মুক্ত রেখে সমঝোতার জন্য তফসিল পর্যন্ত অপেক্ষা করবে বিএনপি। আরেফিন শাকিলের প্রতিবেদন। একসময়ের জোটের শরিক নির্বাচনের সহযাত্রী জামাতে ইসলামী এখন প্রবল প্রতিপক্ষ বিএনপির। মাঠে পিয়ার নিয়ে আন্দোলনে সোচ্চার থাকলেও আসন ভিত্তিক প্রার্থী ঘোষণা করে গণসংযোগে নেমে গেছে ইসলামপন্থী দলটি। অথচ গণসংযোগ দূরের কথা, প্রার্থী চূড়ান্ত করতেই টালমাটাল বিএনপি। যার সাথে গণসম্পৃক্ততা আছে তাকে বাছাই করে নেওয়া তো দুরূহ ব্যাপার। হঠাৎ আমি একটা ঘোষণা করে দিলে তো তাহলে বুঝতে হবে যে সংগঠন এখনো তেমন শক্তিশালী না বা অতটা গণভিত্তি পায়নি। কিন্তু আমাদের গণভিত্তিক দল। প্রতিটি আসনে গড়ে দলটির ন্যূনতম 4 জন প্রার্থী মাঠে আছে। স্বচ্ছভাবে আয়নার মতো পরিষ্কার নির্বাচন করতে চায় ইসি। নির্বাচন কমিশন বিশ্বকে দেখাতে চায় নির্বাচনে কোনো লুকোছাপা হচ্ছে না। সকালে ইসির সাথে গণমাধ্যম প্রতিনিধিদের সংলাপে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। জানান, লেভেল প্লেইং ফিল্ড ও সুষ্ঠু নির্বাচনের জন্য গণমাধ্যমের ভূমিকা প্রয়োজন। AI এর অপব্যবহার, মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে গণমাধ্যম। সিইসি বলেন, এই সংলাপ শুধু আনুষ্ঠানিকতা নয়, সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন। স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন শেষ করতে গণমাধ্যমের পরামর্শ ও মতামত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। ইলেকশনটাকে আমরা অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই। আমরা চাই সারা বিশ্ববাসী দেখুক বাংলাদেশে সবকিছু লোকাল ছাপানো কিছু যাতে না হয়, এবং এটা আই মিন ইট, যে আমরা একদম স্বচ্ছভাবে আয়নার মতো পরিষ্কার করে এই ইলেকশনটা করতে চাই। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা খুবই দরকার হবে। পরিস্থিতিটা যাতে সাংবাদিকদের অনুকূলে থাকে, তারা যখনই অ্যাক্সেস চায় অ্যাক্সেসটা যেন পায়, এবং প্রয়োজনে এটুক জানতে পারে যে অ্যাক্সেসটা কেন চাচ্ছে সে, হয় এই প্রশ্ন করার অধিকার যে কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত উনি করতেই পারেন, কিন্তু সেটা যেন হ্যারাসমেন্টের লেভেলে না যায়। দলের নাম আর নেতৃত্ব নিয়েই মূল বিরোধ। এতেই ভেস্তে যেতে বসেছে তরুণদের 2 দল এনসিপি এবং গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার আলোচনা। যদিও এ নিয়ে এখনও আশাবাদী দল দুটির শীর্ষ নেতৃত্ব। বলছেন, সম্ভাবনা ক্ষীণ হলেও এ সপ্তাহেই শীর্ষ পর্যায়ের বৈঠক হবে আবারও। আরিফুর রহমান সবুজের রিপোর্ট। 24-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের হাত ধরে জন্ম নেয়া দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তার আগে 2018 সালে কোটা সংস্কারের দাবিতে এমনই এক আন্দোলনে নেতৃত্ব দেয়া তরুণদের দল গণ অধিকার পরিষদ।